নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। শিগগিরই এই অধ্যাদেশ কার্যকর করতে সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি 20 ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগের 7ম দিনের শুনানি চলছে। এরই মধ্যে শুনানিতে অংশ নিয়েছেন বিএনপির পক্ষের আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে চলছে এই শুনানি। এর আগে রবিবার শুনানিতে অংশ নেন রিটকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী। এদিকে সোমবার বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে 15 সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এই আপিল করেন। রাজনৈতিক দলগুলোর মতৈক্য গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে সতর্ক থাকতে হবে তা যেন মতবিরোধে না পৌঁছে। মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন। 15 দিনের সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়ে গেছে। তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনের প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। এর আগে দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ভোরে বিমানবন্দরে ব্যানার, ফুলের তোড়া নিয়ে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মাধ্যমে দলটির নির্বাচনী গাড়ি ছাড়ল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে প্রার্থী হয়েছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি চূড়ান্ত তালিকা নয়, কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। এছাড়া কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা পাচ্ছেন ধানের শীষের টিকিট, সে অপেক্ষার অবসান হয়েছে। সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির নীতি নির্ধারণী সদস্যদের প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে 237 জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দীর্ঘ বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছে। আর 300 আসনের মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা হয়নি, আর কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে
সেগুলো আমরা আরও আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জল্পনা কল্পনার অবসান টানেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন আসনে লড়বেন সেটিও জানান বিএনপি মহাসচিব। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6 বগুড়া 7 বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণের যে লড়াই বিএনপি গত 16 বছর ধরে করে আসছে, নির্বাচনের মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য। শফিকুল হক, 71, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী ঘোষণার পর দলের শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন তা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 12টি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীর বিষয়ে রাত 10:15টার দিকে 71কে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জানা গেছে ঢাকা 9 আসনে তসলিম জারা, ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম ও ঢাকা 18তে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির হয়ে লড়বেন। ঢাকার বাইরে রংপুর 4 থেকে আক্তার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ, নরসিংদী 2 থেকে সরোয়ার তুষার, নোয়াখালী 6-এ হান্নান মাসুদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। সামান্তা শারমিন ঢাকার একটি আসন থেকে প্রার্থী হবেন, তবে তার আসন এখনও চূড়ান্ত হয়নি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান করে 10 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দিবাগত রাত 4টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, প্রশিক্ষণ ও তদারকির ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। এই সব কার্যক্রমের জন্য সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে ডাক্তার তসলিম জারাকে। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল হালিম, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার, অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা। তবে এই ভোটে অর্ধেকেরও বেশি নারী ভোটার। মেহেরপুরের নারী ভোটারদের প্রত্যাশা সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই সাথে ভোটের অধিকার, নারী আসন সংখ্যা বৃদ্ধি, উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানোর দাবি তাদের। পাশাপাশি বিদ্যালয় থেকে কন্যা শিশুদের ঝরে পড়া রোধ, ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা এবং সকল নারীর নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। নির্বাচন নিয়ে নারীদের ভাবনার বিস্তারিত জানবো আসিফ ইকবালের তথ্য ছবিতে তৈরি প্রতিবেদনে। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ব্যস্ত সময় পার করছেন রাজনীতিবিদরা, আর প্রার্থীরা ছুটছেন জনগণের দ্বারে দ্বারে। পুরুষ ভোটারের পাশাপাশি মেহেরপুরের নারী ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। অন্যান্য বারের চেয়ে এবার পরিবর্তিত পরিস্থিতিতে নারী ভোটারদের রয়েছে ভিন্ন প্রত্যাশা। তারা শুধু প্রতিশ্রুতি চান না, দেখতে চান বাস্তব পরিবর্তন। জেলার নারী ভোটাররা এমন একজন প্রার্থী চান যারা নির্বাচিত হয়ে নারীর অধিকার বাস্তবায়ন করবেন। সেই সাথে নারীদের কর্মসংস্থান বাড়ানো, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি তারা বলছেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো গেলে নীতি নির্ধারণেও নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে। নারীরা যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং নারী বান্ধব আমরা যে পরিবেশটা চাই সেই পরিবেশ যেন আমরা পাই। যে এমপি হবে হয়ে নারীদের দিকে খেয়াল রাখবে বা নারীদের কর্মস্থান করে দেবে। অল্প সুদে যে ঋণগুলো দেওয়া হয় আমরা শুনি, কিন্তু সেই ঋণগুলো আমরা পাই না। তাই সরকারের কাছে আমাদের চাওয়া যে সেই ঋণগুলো যারা আসল উদ্যোক্তা তারা যেন আমরা ঠিকমতো পাই। এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেখানে নারী
শিশু এবং সর্বাবস্থা সব জায়গায় যেন সবাই নিরাপত্তাটা খুঁজে পায়। অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। ভোটারদের একটি বড় অংশের দাবি শিক্ষাক্ষেত্রে নারীদের সুযোগ বাড়ানোর। সেই সাথে নারী শিক্ষকরা বলছেন, শিশুদের ঝরে পড়া রোধ, কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং সম্পত্তি ও অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দেবে এমন প্রতিনিধি দেখতে চান তারা। সর্বোপরি নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের আইনের সঠিক প্রয়োগ করতে হবে, লিঙ্গ বৈষম্য দূর করতে হবে এবং এই সবের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের তৈরি করতে হবে। এদিকে এই নারী ভোটারদের একটা বড় অংশই তরুণ। তাদের প্রত্যাশা, নারীরা শুধু ভোটার নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়েও যেন তাদের সমান অংশগ্রহণ থাকে। এটাই চাওয়ার যে এখানকার মেয়েদের পড়াশোনার সুযোগ যে কোনো পরিস্থিতিতে একটু বেশি করে দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। মেয়েরা যেন বাইরে এসে ভালো মতো কলেজে ক্লাস করতে পারে, যেখানে কোনো বাবা মার চিন্তা থাকবে না মেয়েদের নিয়ে। নেপোটিজমগুলো না হোক, কেউ যেন তার আত্মীয়কে অগ্রাধিকার না দেয় চাকরির ক্ষেত্রে, যে যোগ্য তাকে যেন যোগ্য সম্মানটা দেওয়া হয়, যোগ্য চাকরিটা দেওয়া হয়, আমি এটা চাই। মেহেরপুর জেলায় এবার ভোট দেবেন 5,66,375 জন ভোটার। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,82,878 জন, যা মোট ভোটারের অর্ধেক। মনিরা কাজরি, ৭১। জাতীয়করণের দাবিতে 23 দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। নিয়মিত বেতন ভাতা না পেয়ে এই আন্দোলনে নেমেছেন তারা। শিক্ষকরা তাদের স্কুলগুলোকে স্বীকৃতি এবং এমপিওভুক্ত করার দাবিতে সোচ্চার। এছাড়া স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি মানতে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের। একই জায়গায় এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। দর্শক, প্রেস ক্লাবে রয়েছেন আমাদের সহকর্মী মামুন হোসেন। আরও তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, আমরা যতদূর বুঝলাম যে 3 ধরনের শিক্ষকরা আন্দোলন করছেন এই মুহূর্তে। কাদের দাবি আসলে কি কি, এই বিষয়ে একটু জানাবেন, আর সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? লাবণী, এখন আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে নন এমপিও দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ডিগ্রি কলেজ পর্যন্ত যত ধরনের নন এমপিও কলেজ এবং স্কুল রয়েছে, সকল স্কুলের শিক্ষকরা কিন্তু এখানে জড়ো হয়েছে তাদের এমপিওভুক্ত করার দাবিতে। তারা কিন্তু সকাল থেকেই শত শত শিক্ষকরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেটা যেন অতি দ্রুত সমাধান করে তাদের যে স্কুল কলেজ রয়েছে সেগুলোকে এমপিওভুক্ত করা হয়। এর আগে তারা কিন্তু গত রমজানে তারা এই এমপিওভুক্ত করার দাবিতে তারা আন্দোলন করেছিলেন। তাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের বিদ্যালয় স্কুলগুলোকে এমপিওভুক্ত করা হবে, কিন্তু সেই আশ্বাস শিক্ষা মন্ত্রণালয় থেকে রাখে নাই। তার প্রতিবাদে তারা কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা এখন একজন নন এমপিওভুক্ত শিক্ষিকার সাথে কথা বলবো, তিনি আসলে কি বলেন আমরা জানি। আসসালামু আলাইকুম, আমি সালমা রহমান, কেন্দ্রীয় কমিটি। আমাদের আজকে 3য় দিন আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আছি। আমাদের একটাই দাবি, সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান যাতে একযোগে এমপিওভুক্ত করা হয়। আমাদেরকে গত রমজানের 17 দিন আমরা এখানে ছিলাম, আমাদের তখন বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এমপিওভুক্ত করা হবে। তখন আমরা তাদের আশ্বাসে সবাই আমাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়েছি, কিন্তু আজকে 1 বছর প্রায় হতে চলেছে, আমাদের এখনো কার্যক্রম শুরু হয়নি বা আমাদেরকে এভাবেই বলছে যে কাজ চলছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উনি যেমনটি বলছিলেন যে ওনাদের যে 1 বছর। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসেন। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি হচ্ছিল। এই বিষয়ে কথা বলছেন বিএনপির আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে জাজমেন্টটি দিয়েছিলেন সেখানেও মেজরিটি জাজমেন্ট ছিল। জাজমেন্ট 2 ভাগে হয়, একটা হয় এননিমাস, অর্থাৎ সকলে মিলে যে জাজমেন্টটা দেয় সেটাকে বলে এননিমাস, আর যদি ডিভাইডেড হয় সেই ক্ষেত্রে বলা হয় যে পক্ষে মেজরিটি থাকে তাদেরকে বলা হয় যে মেজরিটি ভিউ ইজ দিস অ্যান্ড মাইনরিটি ভিউ ইজ দিস। তো এখানে সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বিচার বিভাগও
বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান, কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এবং আইনগতভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করেছি ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার, কানাডিয়ান ডিসিশন প্লেস করার এবং আমাদের নিজেদের দেশের যে সমস্ত সর্বোচ্চ আদালতের রায় আছে সেগুলো প্লেস করার। আমরা চেষ্টা করেছি যে অ্যামিকাস কিউরিরা কি বলেছেন আর প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তার ফুল জাজমেন্টের মধ্যে কি ইতিহাস তুলে ধরেছেন। আদালত শুনেছেন, শোনার পরে আজকে সে বিষয়ের উপরে আমি সামারাইজ করার চেষ্টা করেছি, কারণ আদালত গত শুনানির সময় একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে যদি, কারণ আমি বলেছিলাম লর্ড কর্নেলিয়াসের ভাষায়, যেটা রিপোর্টেড ইন 16 DLR, যে এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট। তো সেই জন্য আদালত জিজ্ঞাসা করেছিলেন যদি জাজমেন্টই না হয় তাহলে আমরা রিভিউ কি করব। সেই বিষয়ের উপরে আজকে শুনানির প্রাথমিক অবস্থায় আমি বলেছি যে দিস ইজ দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি। এই কোর্ট জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খরূপে রিভিউ করার ক্ষমতা আছে। তো সেখানে এই জাজমেন্টের যেহেতু দুইটা পার্ট, একটি পার্ট হচ্ছে শর্ট অর্ডার দিয়ে বলেছে যে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে গণতন্ত্রের স্বার্থে। আর সেখানে আরও কিছু অবজারভেশন প্রথমেই দিয়েছেন ওই জাজমেন্টের মধ্যে শর্ট অর্ডারে, যে কোনো বিচারক, কোনো বিচারপতি, কোনো সরকারের প্রধান হতে পারবেন না, তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না। তো আমি বলেছি প্রথম পার্ট যে জাজমেন্টটা হয়েছে তার মধ্যে আমি একমত। এই জাজমেন্টটা হয়েছে আমাদের আপিল বিভাগের রুল 10(2) অনুসারে। কারণ আপনাদেরকে আগেই বলেছি অর্ডার 10(2) সেখানে বলেছে যে আদালত শুনবেন, শোনার পরে হয় তাৎক্ষণিকভাবে জাজমেন্ট দেবেন অথবা জাজমেন্টের দিন ঘোষণা করবেন, এই মর্মে ওপেন কোর্টে ডিক্লারেশন দেবেন। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের উপর আপিল বিভাগের শুনানি চলছিল। এই বিষয়ে কথা বলছিলেন বিএনপির আইনজীবীরা, আমরা যুক্ত ছিলাম সেখানে। কানাডার ভিসা দেওয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন 20 লাখ কিংবা কারো থেকে 7 লাখ টাকা, এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা। অনুসন্ধানে জানা গেছে সিলেটের শাহেদ যুক্তরাজ্য রাষ্ট্রে বসে ভয়াবহ এই প্রতারণার ফাঁদ পেতেছেন। প্রতারণা করতে ছাড় দেননি নিজের স্ত্রীকেও। আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। কানাডা এবং ইটালি পাঠাবে বলে দুজনকে জাল ভিসা দিয়ে নোয়াখালীর এই গৃহবধূ নিজের সন্তানকে নিয়ে কানাডায় পাড়ি জমাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ভাগ্য বদলের। তাই তো নিজের শেষ সম্বল বিক্রি করে একটি এজেন্সিকে 35 লাখ টাকা দিয়েছিলেন। এর কিছুদিন পর কাঙ্ক্ষিত সেই ভিসাও চলে এসেছিল। আত্মীয় পরিজন থেকে বিদায় নিয়ে রওনা হয়েছিলেন কানাডার পথে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে এয়ারপোর্টে গেলে। এয়ারপোর্টে যাই তখন আমাকে অনেকক্ষণ কাউন্টারে, যখন আমি এয়ারপোর্টে তখন আমাকে অনেকক্ষণ দাঁড়া করে রাখে ওখানে। তখন ওরা আমাকে বলছিল যে এটা ফেক ভিসা। তখন আমাকে বলছিল যে এটা তো কিছু করার নাই, আপনাকে ফেক ভিসা দিছে, আপনার তো কানাডা যাওয়া হবে না, আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, আপনাদের নইলে পুলিশ আপনাদেরকে ধরবে। দালাল চক্রের দেয়া এই ভিসাটি ফেক বলে সিল মেরে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এই জাল ভিসার সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। জানা যায় এই চক্রের আছে আরও বহু মানুষ। এই যেমন নোয়াখালীর নাইমুল ইসলাম, মাদ্রাসায় চাকরির পাশাপাশি মসজিদে ইমামতিও করতেন। তিনিও পরিবার সহ কানাডায় গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন। ধার দেনা করে তিনিও এজেন্সিকে দিয়েছিলেন ৩৫ লাখ টাকা, বিনিময়ে তারও মিলেছে জাল ভিসা। ওনাদের কথার উপর বিশ্বাস করে ওনাদেরকে পাসপোর্টও দিয়েছি, টাকাও দিয়েছি। পরবর্তীতে ভিসা তো হয় নাই, যা হয়েছে সেটা জাল। মানে আমি এখন অর্থের জন্য এত বেশি হিমশিম আছি বা এত নাজুকতায় আছি, বা মানুষের কাছে আমি এখন যে আমার চেহারাটা দেখ, আমি যে একটা আলেম হিসেবে যে সম্মান পেতাম, মানুষদেরকে টাকা পয়সা নিয়ে আমার ওই সম্মান তো ক্ষুণ্ণ হয়েছে। এখন মানুষদেরকে কিভাবে তাদের টাকাগুলা, তাদের আমানতগুলো পৌঁছাই দিব, আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। এই জন্য ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, কানাডায় যাওয়ার আশায় তারা সবাই ঢাকার মুন্সি এয়ার ট্রাভেলসে টাকা ও পাসপোর্ট জমা দিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা যায় এই ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম নামের একজন। সামিউল ইসলামের সাথে কথা বলে জানা যায় তিনি একটি দুটি নয়, এমন ৫টি পরিবারের ভিসার জন্য প্রায় ১.৫ কোটি টাকা নিয়েছেন। এসব টাকা ও পাসপোর্ট তিনি দিয়েছেন সিলেটের শাহেদ নামের এক ব্যক্তির প্রতিনিধিকে। ২০২৪-এর জুলাই মাসের ৯ তারিখে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় মোবাইলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওনার নাম হচ্ছে শাহেদ, উনি হলো লন্ডনে থাকে। পরবর্তীতে উনি আমাকে আগস্ট মাসে আমাকে বলতেছে, ভাই আমরা একটা কন্ট্রাক্ট পাইছি। তো কথা বলার পরে আমাকে উনি এক একটা প্যাসেঞ্জারের ফ্যামিলি বাবদ ৩৩ লাখ, যেগুলো ফ্যামিলি, আর যেটা সিঙ্গেল সেটা হলো ২৩ লাখ। এইভাবে তার বিভিন্ন অ্যাকাউন্টগুলো দিয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে আমি টাকা দিয়ে দিয়েছি। শাহেদ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে সবগুলো জাল ভিসা দিয়েছে বলেও দাবি করেন এজেন্সির মালিক। যে বিষয়গুলো সে আমাদেরকে দিছে, এই বিষয়গুলো সম্পূর্ণ সবগুলো ফেক। এবং লাস্টে যে পাসপোর্টগুলো ছিল নাইমুল ইসলাম সহ যে হুজুর, ওনার যে পাসপোর্টগুলো, ওনার পাসপোর্টগুলোতে ভিসা লাগাই রে, কিন্তু সে আমাকে ভিসাটা এডিটিং করে পাঠায় আমার থেকে সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। এবং এই হুজুরি কিন্তু তখন আপনার ইয়েতে ছিল, এতে কাফে ছিল। মানে এমনভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, আমারও আসলে কোনো উপায় ছিল না। এখন এই চক্রের পাল্লায় পড়ে মনে করেন যে আমি নিজেও নিঃস্ব হয়ে গেলাম, আমার সাথে আর 5টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। কারণ আমি আসলে ন্যায় বিচার চাচ্ছি। এখন আমি যদি আসলে ন্যায় বিচার না পাই, আমার আত্মহত্যা ছাড়া আসলে কোনো উপায় নেই। কে এই শাহেদ, এবার তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায় শাহেদের বাড়ি সিলেটে, এখন থাকেন যুক্তরাজ্যে। বিদেশে বসেই দেশের মাটিতে জাল ভিসার ভয়াবহ এই জাল বিস্তার করেছেন তিনি। বহু মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতারণা করতে নিজের স্ত্রীকেও ছাড় দেননি শাহেদ। ভিসা দেওয়ার কথা বলে স্ত্রী ও তার আত্মীয়দের থেকে হাতিয়ে নিয়েছেন ৬০ লাখ টাকা, বিনিময়ে তাদেরকেও দিয়েছেন জাল ভিসা। যেহেতু আমার মনে হয়েছে একসাথে আমরা দুইজন যাই, দেশের বাইরে চলে যাবো, আমার ফ্যামিলিও একটু ইয়ে হবে। ৩০ লক্ষ টাকা দিচ্ছি। বাকি ৩০ লক্ষ টাকা আহমদ হোসেন চৌধুরী এবং ইব্রাহিম রামি, আমার আত্মীয়। আপনার কি ভিসা দিছে? আমাকেও কানাডা জাল ভিসা দিছে। এটা তার কাজই হচ্ছে প্রতারণা। শাহেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নারী, কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর তিনি জানতে পারেন তাদের বিয়ের সবকিছুই ভুয়া, কাবিনের কাগজও জাল। শাহেদ অন্য এক নারীকে বিয়ে করে চলে গেছেন যুক্তরাজ্যে। সে 2023 সালের অক্টোবরে তানজিনা নামক আরেক মেয়েকে কন্ট্যাক্ট ম্যারেজ করে ইউকে চলে গেছে। যাওয়ার পরে আমি বলতেছি আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। তখন সে আমাকে বলছে যে মামলা করে কোনো লাভ হবে না, আমি তো তোমাকে ফেক কাবিন দিয়ে দিছি। তখন তো আমার মাথা নোড়া পড়ছে, কারণ এর আগে তো আমি জানতাম না। শাহেদের প্রতারণার ফাঁদে পড়ে ভয়ানক বিপাকে পড়েছেন এই নারী, চাইলেন সঠিক বিচার। আমি খুবই মানবেতর জীবনযাপন করছি। আমার স্টুডেন্ট, আমি একটু কলেজের শিক্ষক, আমার একটা সম্মান ছিল, আমার সম্মানটুকু দুলাই মিশিয়ে দিচ্ছে। আমার কি অপরাধ ছিল, আমি কি ক্ষতি করছিলাম, আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না যে আমার মারা যাওয়া উচিত, এরকম মনে হইতেছে। বিদেশে বসে কাজের সহায়তায় এত মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন শাহেদ। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে শাহিদের অন্যতম সহযোগী তারই ফুফাতো ভাই রেজাউনুল আলম রাহাত, মা জাহানারা বেগম, বন্ধু ইমরান হুসাইন, বান্ধবী মনি বেগম ও ফারহানাস খন্দকার নামের এক নারী। শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন মুন্সি এয়ার ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শাহেদের অন্যতম সহযোগী রেজাউনুল আলম রাহাত, তার মা জাহানারা বেগম সহ 4 জন। রাহাতের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক পাসপোর্ট সহ মামলার গুরুত্বপূর্ণ আলামত। টাকা নিছে, টাকা নিয়ে ফেক ভিসা দিছে, এটা হলো মূল ঘটনা। টাকাগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করেছিল যেন ট্রেস না থাকে। বিভিন্ন জনের অ্যাকাউন্ট ব্যবহার টাকা নিছে, মূল ব্যক্তি টাকা নেয়নি। এটা মামলা তদন্ত চলতেছে, ওটাতে কয়েকজন আসামি গ্রেপ্তার আছে, আলামত উদ্ধার আছে। শাহেদকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আশিক মাহমুদ, ৭১।
ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মতলুব আলী মারা গেছেন। প্রখ্যাত চিত্রশিল্পী, গীতিকবি সুরকারকে সোমবার মধ্যরাতে অসুস্থ অবস্থায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী প্রখ্যাত গিটার শিল্পী রেহানা মতলুব জানান, হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 1971-এর 16 ডিসেম্বরে স্বাধীনতার উদয়কালে লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় গানের রচয়িতা, বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এবং উদীচীর উপদেষ্টা ও একসময়ের সঙ্গীত শিক্ষক ছিলেন অধ্যাপক মতলুব আলী। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠানটিতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।